Welcome. Today's topic: extension of Mendelian inheritance principle. General Mendelian principle includes law of dominance, law of segregation, and law of independent assortment. নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চাইছি তা হলো এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়, সেটা আমরা সবাই জানি। মেন্ডেল এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে বৈশিষ্ট্যের সঞ্চারণ সম্পর্কিত দুটি সূত্র দেয়, সেটা আমরা জানি। সেই সূত্রগুলো হলো ফার্স্ট ল অফ সেগ্রিগেশন বা পৃথক ভবন সূত্র, এবং সেকেন্ড ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ল অফ সেগ্রিগেশন and law of independent assortment. ল অফ সেগ্রিগেশন অর্থাৎ ফার্স্ট ল, এটা উনি মনোহাইব্রিড ক্রস থেকে তার রেজাল্ট থেকে উনি এই ডিডাকশনটা এনেছিলেন, এবং সেকেন্ড লটা ডাইহাইব্রিড ক্রস থেকে উনি ডিডাকশন করেছিলেন। ল অফ সেগ্রিগেশনে যেটা বলা হচ্ছে যে অ্যালিলগুলি, যেগুলো একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বলে উনি বলেছিলেন, অ্যালিলগুলি যখন গ্যামেট তৈরি হয় তখন পরস্পর থেকে পৃথক হয়। এরা ক্রোমোজোমের উপর নির্দিষ্ট লোকাসে অবস্থিত। মিওসিস কোষ বিভাজনের সময় যখন ক্রোমোজোম আলাদা হয় তখন এই অ্যালিলগুলোও আলাদা হয় এবং পরবর্তী জেনারেশনে তারা সঞ্চারিত হয়। এটাকে বলা হয় পৃথক ভবন সূত্র বা ল অফ সেগ্রিগেশন। আর ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে বলেছিলেন যে দুই জোড়া বা তার বেশি অ্যালিল পেয়ার যে কোনো স্বাধীন বিন্যাসে তারা পরবর্তী জেনারেশনে সঞ্চারিত হয়। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, তার ডাইরেক্ট কোনো ল না হলেও ল অফ ডমিন্যান্স এটা এক্ষেত্রে প্রযোজ্য। সেখানে কি বলা হয় যে অ্যালিল জোড়া যেগুলো বিপরীতধর্মী বৈশিষ্ট্য বহন করে তার একটা আরেকটার বিপরীত, এবং এই দুটো যখন একসঙ্গে থাকে অর্থাৎ হেটেরোজাইগাস কন্ডিশনে, তখন একটা অ্যালিল প্রকাশিত হয় আর একটা অপ্রকাশিত থাকে। যেটা প্রকাশিত হয় হেটেরোজাইগাস কন্ডিশনে সেটাকে বলা হয় ডমিন্যান্ট, এবং যেটা অপ্রকাশিত থাকে সেটাকে বলা হয় রিসেসিভ। উনি মোটর গাছের পরীক্ষার উপর যেটা দেখেছিলেন এটা ডমিন্যান্ট, এটা রিসেসিভ। এই হেটেরোজাইগাস কন্ডিশনে ক্যাপিটাল পি অর্থাৎ ডমিন্যান্ট ক্যারেক্টারটা প্রকাশ পাবে, এই মোটর গাছগুলো হবে লম্বা। এখানে রিসেসিভ এলিলটা পুরোপুরি সাপ্রেস হয়। এটা হচ্ছে কমপ্লিট ডমিন্যান্স। যেখানে এই বিষয়গুলো কোন রকম ব্যতিক্রম দেখাবে, অর্থাৎ এই রুলগুলো মেনে চলবে না, সেই ব্যাপারটাকেই বলা হয় মেন্ডেলিয়ান এক্সটেনশন বা মেন্ডেলিয়ান প্রিন্সিপলের এক্সটেনশন। অর্থাৎ উনি যে সময় এই তত্ত্বগুলো বলেছিলেন সেই সময় এগুলো আলোচনার মধ্যে ছিল না, বিজ্ঞানীরা জানতেন না। পরবর্তী সময়ে বিভিন্ন গবেষণায় এগুলো ফাইন্ড আউট হয়েছে এবং সেগুলোকে ব্যতিক্রমী হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এগুলো মেন্ডেলিয়ান যে ইনহেরিটেন্স, সেই ইনহেরিটেন্সকে ডাইরেক্ট ফলো করে না। এরকম অনেকগুলো উদাহরণ আমরা দেখাবো যেখানে এই বিষয়টা আমরা ব্যতিক্রমী অর্থাৎ এক্সেপশনাল কেস হিসেবে দেখতে পাবো। এক্সটেনশন অফ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে যে বিষয়গুলোকে মোটামুটি বিজ্ঞানীরা ব্যাখ্যা দিয়েছেন, অগ্রাধিকার রেখেছেন, ব্যতিক্রমী হিসাবে তুলে ধরেছেন, সেগুলোর মধ্যে প্রধান হচ্ছে ফার্স্ট, সেটা হচ্ছে ইনকমপ্লিট ডমিন্যান্স।
অর্থাৎ এখানে যে দেখা গেল যে একটা ডমিন্যান্ট ক্যারেক্টার সবসময় রিসেসিভ ক্যারেক্টারটাকে সম্পূর্ণরূপে সাপ্রেস করে রাখবে, কিন্তু ইনকমপ্লিট ডমিন্যান্সের ক্ষেত্রে দেখা যায় বেশ কিছু দৃষ্টান্ত আছে যে একটা ডমিন্যান্ট ক্যারেক্টার তার রিসেসিভ পার্টনারকে সম্পূর্ণরূপে সাপ্রেস করতে পারবে না, রিসেসিভে কিছুটা এক্সপ্রেস করে যাবে, ডমিন্যান্টে কিছুটা এক্সপ্রেস করে যাবে, একটা ইন্টারমিডিয়েট ক্যারেক্টার প্রকাশ পাবে। এই বিষয়টাকে বলা হচ্ছে ইনকমপ্লিট ডমিন্যান্স। আমরা স্ন্যাপড্রাগনের উদাহরণ অনেকেই জানি, যেখানে ওই গাছে দু ধরনের ফুল হয়, লাল ফুল এবং সাদা ফুল। এই লাল ফুল সাদা ফুল গাছের সংকরণ করলে মেন্ডেলিয়ান রুল অনুযায়ী লাল ফুল বিশিষ্ট গাছ তৈরি হওয়ার কথা হয়, কিন্তু এখানে দেখা যায় সেই ফুলগুলোর কালার হয় পিঙ্ক, অর্থাৎ লালটা সম্পূর্ণ হয় না, কিছুটা সাদা তার সঙ্গে মিশে যায়। পরবর্তী সময়ে এই পিঙ্কগুলোর মধ্যে যদি আন্তঃনিষেক ঘটানো হয়, অর্থাৎ স্বপরাগ ঘটানো হয়, তাহলে পরবর্তী জেনারেশন অর্থাৎ F2 জেনারেশনে আবার সেই রেড হোয়াইট এটা আসে, পিঙ্কও দুভাগ আসে। যদি হোয়াইট রেড অ্যান্ড হোয়াইট ফ্লাওয়ার, রেড হোয়াইট, এখান থেকে আসছে পিঙ্ক, পিঙ্ক এটা F1 এ, পিঙ্কের সঙ্গে পিঙ্কের যদি আবার সংকরণ করানো হয় তাহলে F2 তে আসছে রেড, রেড এক ভাগ, পিঙ্ক এটা দু ভাগ, হোয়াইট এটা এক ভাগ। এইরকম একটা আউটকাম হয়। যদি আমরা এগুলোকে জিন ধরি, রেডের ক্ষেত্রে আর হোমোজাইগাস, হোয়াইটের ক্ষেত্রে আর অর্থাৎ রিসেসিভ হোমোজাইগাস, পিঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে আর হেটেরোজাইগাস। এই আর এর সঙ্গে আর যদি আবার সংকলন করানো হয় তাহলে রেড আসছে, পিঙ্ক আসছে, হোয়াইট আসছে। এর ফিনোটাইপিক রেশিও অর্থাৎ রেড, পিঙ্ক, হোয়াইট, এই রেশিওটা হচ্ছে 1:2:1, আর ফিনোটাইপিক রেশিও এটা 1:2:1, অর্থাৎ এক ভাগ হোমোজাইগাস ডমিন্যান্ট, এক ভাগ হোমোজাইগাস রিসেসিভ এবং দু ভাগ হেটেরোজাইগাস। একমাত্র এর ক্ষেত্রেই এই ফিনোটাইপিক এবং জিনোটাইপিক রেশিওটা এক হয়ে যায়। এরপর কোডমিন্যান্স। এখানে কি বলা হচ্ছে যে কোনো ক্ষেত্রে একজোড়া অ্যালিল লোকাসে যেটা থাকে সমসমস্ত ক্রোমোজোমে, তাদের একটা ডমিন্যান্ট একটা রিসেসিভ হবে এবং এরা বিপরীত ক্যারেক্টার, একই অ্যালিল, একই ধরনের অ্যালিল, কিন্তু পরস্পর বিপরীত বৈশিষ্ট্য তারা দেখাতে পারে। হোমোজাইগাস হলে একই বৈশিষ্ট্য দেখাবে। কিন্তু যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে দুটো ভিন্ন অ্যালিল, দুটোই ডমিন্যান্ট, একসঙ্গে এক্সপ্রেস করে যাচ্ছে, তখন আমরা সেটাকে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ব্যতিক্রম হিসাবে দেখতে পাবো। এটাকে আমরা বলতে পারি কোডমিন্যান্স। এর ভালো উদাহরণ হচ্ছে মানুষের এবি ব্লাড গ্রুপের এবি ব্লাড টাইপটা IA এবং IB এই দুটো ডমিন্যান্ট অ্যালিলের এক্সপ্রেশনের জন্য হয়ে থাকে। IA, IB এবং I0 এই তিন ধরনের অ্যালিল থাকে, দুটো ডমিন্যান্ট একটা রিসেসিভ। A ব্লাড গ্রুপ, B ব্লাড গ্রুপ, O ব্লাড গ্রুপ, এগুলো হয় ডমিন্যান্ট অ্যালিল একটা থাকে, অথবা তার সঙ্গে রিসেসিভ অ্যালিল থাকে, অথবা O ব্লাড গ্রুপ হলে দুটো রিসেসিভ অ্যালিল। কিন্তু AB ব্লাড গ্রুপের ক্ষেত্রে আমরা দেখব যে IA, IB
এই জিনোটাইপটা দেখা যাচ্ছে, অর্থাৎ দুটো ডমিন্যান্ট অ্যালিল একসঙ্গে প্রকাশ পায়। এটাকে আমরা কোডমিন্যান্ট ফেনোমেনন বলতে পারি, যেটা মেন্ডেল বলেননি বা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ক্ষেত্রে এরকম কোনো ব্যাখ্যা নেই, সেজন্য এটাকে আমরা এক্সটেনশনের মধ্যে আলোচনা করি। এরপর এক্স লিঙ্কেজ। এক্স লিঙ্কেজ ব্যাপারটা কি না, আমাদের মানুষের বা আরো কিছু প্রাণী যেখানে ক্রোমোজোম গুলো দুটো শ্রেণীর, অটোজোম এবং সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম গুলোর মধ্যে মেন হচ্ছে এক্স ক্রোমোজোম। এই এক্স ক্রোমোজোমের উপর যে জিনগুলো থাকে তারা একসঙ্গে দলবদ্ধভাবে পরবর্তী জেনারেশনে যাওয়ার প্রবণতা দেখায়। এই ঘটনাটাকে বলা হয় লিঙ্কেজ বা এক্স লিঙ্কেজ। এমনিতে লিঙ্কেজ ফেনোমেননটাই মেন্ডেলিয়ান ফর্মুলার বিরোধী। তো সেক্ষেত্রে এক্স লিঙ্কেজের ক্ষেত্রে এটাকে আমরা মেন্ডেলিয়ান ব্যতিক্রম হিসেবে দেখবো কেন না, এক্স ক্রোমোজোম ফিমেলদের ক্ষেত্রে দুটো থাকে, ইন ফিমেল 2 এক্স ক্রোমোজোম, কিন্তু মেলে এটা একটা থাকে, একটা ওয়াই ক্রোমোজোম থাকে। এবার ফিমেলের ক্ষেত্রে যেগুলো বলা হচ্ছে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ক্ষেত্রে, অর্থাৎ যেটা মেন্ডেল বলেছিলেন যে সমস্ত ক্রোমোজোমের লোকাসে অ্যালিলগুলো অবস্থান করে, অর্থাৎ দুটো ক্রোমোজোম থাকবে, ক্রোমোজোম পেয়ার, সেই জন্য অ্যালিল পেয়ার। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যদি কোনো এক্স লিঙ্কড বৈশিষ্ট্য হয়, সেটা ফিমেলের ক্ষেত্রে দুটো ক্রোমোজোমেই থাকে, এটা যদি আমার এক্স লিঙ্ক ক্যারেক্টার হয়, কিন্তু মেলের ক্ষেত্রে সেটা এক কপি থাকবে, 2 কপি থাকবে না। অর্থাৎ একটা এক্স ক্রোমোজোম যেহেতু মেলের, সেই জন্য মেলের একটা ক্যারেক্টার এক্সপ্রেস করবে, অর্থাৎ একটা ক্রোমোজোমে থাকবে। এখানে দুটো জিন থাকলে তবেই একটা ক্যারেক্টার এক্সপ্রেস করে। এই দুটো জিনের মধ্যে সম্পর্কের মাধ্যমে কোন বৈশিষ্ট্য প্রকাশ করবে সেটা দুজনে মিলে ঠিক করে, কিন্তু এখানে সিঙ্গেল জিন এনাফ টু এক্সপ্রেস এ ক্যারেক্টার। সেই জন্যই এটাকে আমরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের একটা ব্যতিক্রম হিসাবে দেখাতে পারি। এছাড়াও আরেকটা হচ্ছে ওভার ডমিনেন্স। ওভার ডমিনেন্স ব্যাপারটা কি না, ডমিনেন্ট জিনের পরিবেশ উপযোগী প্রভাবটা বেশি থাকে, অ্যাডাপটিভ ভ্যালুটা বেশি। রিসেসিভ অ্যালিলের অ্যাডাপটিভ ভ্যালুটা কম। মোটর গাছ লম্বা হলে তার বেশি সুটি ধরবে, বেশি সুটি হলে বীজের সংখ্যা বাড়বে, বীজের সংখ্যা বেশি হলে তার অপত্য উৎপাদনের সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং লম্বা মোটর গাছের অ্যাডাপটিভ ভ্যালু বেশি। তাহলে পরিবেশে লম্বা এখানে উপযোগী, অর্থাৎ ডমিন্যান্ট ক্যারেক্টারটা উপযোগী। এরকম যদি কোনো কেস দেখা যায় যে ডমিন্যান্ট ক্যারেক্টারটাও অচল, রিসেসিভ ক্যারেক্টারও অচল, কিন্তু ডমিন্যান্ট ক্যারেক্টার যখন হেটেরোজাইগাস কন্ডিশনে থাকছে রিসেসিভের সঙ্গে, তখন তারা বেঁচে যাচ্ছে। অর্থাৎ হেটেরোজাইগাস কন্ডিশন সেটা টিকে যায়, হোমোজাইগাস ডমিন্যান্ট, হোমোজাইগাস রিসেসিভ মারা যায়। এই বিষয়টাকে আমরা বলি হেটেরোজাইগাস অ্যাডভান্টেজ বা ওভার ডমিন্যান্স কেস। যেমন আফ্রিকার কিছু এলাকায় কিছু মানুষের যেখানে ম্যালেরিয়ার প্রবণতা খুব বেশি, ম্যালেরিয়া এন্ডেমিক, এই জায়গাগুলোতে যাদের সিকেল সেল হিমোগ্লোবিনের জিন আছে, তাদের হেটেরোজাইগাস কন্ডিশনে টিকে যাওয়ার সম্ভাবনা থাকে। এদের নর্মাল হিমোগ্লোবিন হচ্ছে HbA হিমোগ্লোবিন জিন, যেটা তৈরি করে HbA অ্যাডাল্ট ফর অ্যাডাল্ট হিমোগ্লোবিন, আর HbS এটা সিকেল সেল হিমোগ্লোবিন তৈরি করে। সিকেল সেলগুলো এরকম টাইপের হয়, অর্থাৎ একটা কাস্তে আকারের। এই ধরনের হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করতে পারে না। তাহলে যদি HbS এই জিনোটাইপ থাকে, সেই পার্সন সিকেল সেল ডিজিজ বা SCD এর কারণে মারা যাবে। আবার HbA এই জিনোটাইপ যদি থাকে, আরবিসি গুলো খুব
পুষ্ট আরবিসি হবে, বড় আরবিসি, গোল আরবিসি। এই আরবিসিতে মেরোজয়েডগুলো, প্লাজমোডিয়ামে যে মেরোজয়েড সেটা এই ধরনের আরবিসিকে পছন্দ করে, তার মধ্যে প্রবেশ করে, আরবিসি গুলোকে নষ্ট করে, খেয়ে ফেলে ভিতরটা, অর্থাৎ ওই ব্যক্তি ম্যালেরিয়া আক্রান্ত হয়ে যায়, মারা যায়। তাহলে এও ডেথ, জিনগুলো থেকে যাচ্ছে কিভাবে পরিবেশে? এটা হেটেরোজাইগাসের জন্য। এই হেটেরোজাইগাস অবস্থাটা ওভার ডমিনেন্স প্রদর্শন করছে, অর্থাৎ HbA, HbS এইগুলো টিকে যাচ্ছে। এদের আরবিসি সাইজটা এর থেকে ছোট হয়। এই আরবিসি গুলোকে মেরোজয়েড এড়িয়ে চলে, সুতরাং তার ম্যালেরিয়া হয় না। আর সিকেল সেল এক্সপ্রেস করতে গেলে, এই অ্যানিমিয়া হতে গেলে এটা হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশনে, অর্থাৎ HbS অবস্থায় আসতে হয়, সেটা এখানে আসে না। এই হেটেরোজাইগাস অবস্থায় তারা বেঁচে থাকে, এরাই প্রজননের নতুন অপত্যগুলো তৈরি করে। এই বিষয়গুলো ছাড়াও আরো আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইনকমপ্লিট পেনিট্রেন্স। ইনকমপ্লিট পেনিট্রেন্স, এই বিষয়টা কি না, যে ডমিন্যান্ট অ্যালিলগুলোর কথা মেন্ডেল বলেছিলেন, সেই ডমিন্যান্ট অ্যালিলগুলো ক্যারেক্টার এক্সপ্রেস করে। ক্যারেক্টার এক্সপ্রেসের এই প্রবণতাটাকে বলা হয় পেনিট্রেন্স। ডমিন্যান্ট অ্যালিল 100% অর্থাৎ কমপ্লিট পেনিট্রেন্স দেখায়, যার ফলে রিসেসিভ অ্যালিল সেখানে এক্সপ্রেস করতে পারে না। অনেক সময় ডমিন্যান্ট অ্যালিলের এই এক্সপ্রেশন পাওয়ারটা থাকে না, সেক্ষেত্রে আমরা ব্যাপারটাকে বলি ইনকমপ্লিট পেনিট্রেন্স। ভালো উদাহরণ হচ্ছে মানুষের পলিডাক্টাইলি কেস। পলিডাক্টাইল এক্সট্রা ফিঙ্গার তৈরি হয়, এটা 5 ফিঙ্গার্স, এডিশনাল ফিঙ্গার তৈরি হচ্ছে আর একটা 6 ফিঙ্গার্স, 2 3 4 5 6 7, এটা এডিশনাল ফিঙ্গার তৈরি হয়ে যাচ্ছে। তাহলে অতিরিক্ত যদি কোনো আঙ্গুল তৈরি হয় হাতের বা পায়ের, সেই ব্যাপারটাকে বলা হয় পলিডাক্টাইল। এই পলিডাক্টাইলটা একটা ডমিন্যান্ট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ডমিন্যান্ট জিনটা, অর্থাৎ ডমিন্যান্ট অ্যালিলটা সিঙ্গেল কপি থাকলেই ইন্ডিভিজুয়ালে সেটা এক্সপ্রেস করে যায়, প্রকাশ পেয়ে যায়। তাহলে আমাদের পপুলেশনে, হিউম্যান পপুলেশনে এই পলিডাক্টাইলি কেসটা ফ্রিকোয়েন্টলি দেখা যেত, কিন্তু বাস্তবে তা দেখা যায় না। মেন কারণ হচ্ছে এই ডমিনেন্ট জিন হলেও এর পেনিট্রেন্স কিন্তু 100% হয় না, অর্থাৎ সম্পূর্ণরূপে সে প্রকাশিত হতে পারে না। আচ্ছা, তারপর ইনকমপ্লিট পেনিট্রেন্সের পর পরবর্তী এটা হচ্ছে লেথালিটি। লেথালিটি মানে হচ্ছে কোনো একটা জিন যদি কোনো কারণে মিউটেশন হয়ে যায়, তাহলে অর্গানিজম মারা যায়। মেন্ডেল এই লেথালিটি কথাটা বলতে পারেননি, যে এক্সপ্রেশন অলওয়েজ ক্যান নট অ্যালাউ সার্ভাইভাল অফ দ্য অর্গানিজমস। কোনো জিন এক্সপ্রেস হলেই যে অর্গানিজম বেঁচে থাকবে, মেন্ডেলের এই সরলীকরণটা এখানে মেনে চলে না। অনেক সময় দেখা যায় লেথাল জিন বলে সেরকম কিছু নেই, অন্য কোনো জিন যার একটা প্রোটিন তৈরি হতো, সেই প্রোটিনটা জীবের বেঁচে থাকার জন্য, সার্ভাইভালের জন্য দরকার ছিল, কোনো কারণে সেই জিনটার মিউটেশন হয়ে গেছে বলে অর্গানিজমটা মারা গেছে। তাতে একটা জিনেরও মিউটেশন হলে অর্গানিজম মারা যেতে পারে। অনেক সময় মোর দেন 1 জিনের মিউটেশন হলে অর্গানিজম মারা যায়। অর্থাৎ লেথালিটি আসার জন্য নির্দিষ্ট কোনো লেথাল জিন নাও থাকতে পারে। অনেক সময় অর্গানিজম মারা যায় না, বেঁচে থাকে উইথ নিউ ক্যারেক্টার, সেক্ষেত্রে ব্যাপারটাকে বলা হয় সেমি লেথালিটি বা সাব লেথালিটি। যেসব জিনগুলো এক্সপ্রেশন আবশ্যিক জীবের বেঁচে থাকার জন্য, অর্থাৎ ওগুলোর মিউটেশন হলে ইন্ডিভিজুয়াল মারা যায়, সেই জিনগুলোকে বলা হয় এসেনশিয়াল জিন। আমাদের হিউম্যান পপুলেশনের যেগুলো এক্সপ্রেস করে যে জিনগুলো, তার 1/3 হচ্ছে এসেনশিয়াল জিন।
বাকি জিনগুলো হচ্ছে নন এসেন্সিয়াল, অর্থাৎ এদের এক্সপ্রেশন না হলে ইন্ডিভিজুয়ালের এমন কিছু বড় রকম ক্ষতি হয়ে যাবে না বা অ্যাফেক্টেড হয় না। আচ্ছা, তাহলে পর প্লিওট্রপিজম। প্লিওট্রপিজম মানে সিঙ্গেল জিন যখন মোর দেন ওয়ান ক্যারেক্টার এক্সপ্রেস করে তখন তাকে প্লিওট্রপিজম বলে। মেন্ডেল বারবার বলেছিলেন যে সিঙ্গেল অ্যালিল এক্সপ্রেসেস সিঙ্গেল ক্যারেক্টার, সেই জন্য অ্যালিল এর সঙ্গে উনি সমার্থক হিসেবে অ্যালিলোমর্ফ কথাটা ব্যবহার করেছিলেন। কিন্তু অনেক সময় দেখা যায় সিঙ্গেল অ্যালিল ক্যান এক্সপ্রেস মোর দেন ওয়ান ক্যারেক্টার, সুতরাং এটা একটা নন মেন্ডেলিয়ান প্যাটার্ন অফ ইনহেরিটেন্স। তাহলে যখন আমরা এরকম কোন উদাহরণ দেখতে পাবো, যেমন পিকেইউ। পিকেইউ একটি জেনেটিক ডিসঅর্ডার হিউম্যানের, যেখানে ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিন তৈরি হয়। যদি এই পাথওয়েটা বা বিক্রিয়াটা কোনোভাবে ডিস্টার্ব হয়, ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ বলে একটা এনজাইম ফিনাইল অ্যালানিন থেকে অর্থাৎ PHE এখান থেকে টাইরোসিন তৈরি করে। এই টাইরোসিন থেকে মেলানিন তৈরি হয়, টাইরোসিন থেকে T3 T4 তৈরি হয়, আরো অনেক কিছু সাবস্টেন্স এখান থেকে প্রিকারসার হিসেবে কাজে লাগে অর্থাৎ তৈরি হয়। এখন যদি এই ফিনাইলঅ্যালানিন থেকে টাইরোসিনের এই পাথওয়েটা ডিস্টার্ব হয়, যেটা একটা অটোজোমাল ক্যারেক্টারের জন্য হয়ে থাকে, তাহলে এই PKU ডিজিজটা হবে। সেক্ষেত্রে টাইরোসিন না হয়ে ফিনাইলঅ্যালানিন থেকে ফিনাইল পাইরুভিক অ্যাসিড তৈরি হয়, যেটাকে বলা হয় একটা কিটোন বডি। এই কিটোন বডি মূত্রের মাধ্যমে রেচিত হয়, অর্থাৎ PKU এর ফলে মানে বেশ কিছু অন্য সাবঅর্ডিনেট সিমটম প্রকাশ পায়। যেহেতু টাইরোসিন থেকে মেলানিন, থাইরয়েড হরমোন এগুলো তৈরি হয়, আরও কিছু সাবস্টেন্স আছে রিসেপ্টর, তো সেগুলো ঠিকঠাক তৈরি না হওয়ার ফলে ওই সম্পর্কিত বেশ কিছু ডিফেক্ট বা এক্সপ্রেশন বা ফিনোটাইপ দেখা দেবে। যেমন মেলানিন ঠিকঠাক তৈরি না হলে স্কিন কালার হালকা হয়ে যায়, স্কিন কালার হালকা হয়ে গেলে অ্যালবিনো, যদি খুব কম মেলানিন তৈরি হয় তখন তাকে বলা হয় অ্যালবিনো, সেই লক্ষণ প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ PKU পেশেন্ট সঙ্গে সঙ্গে সে অ্যালবিনো হয়ে গেল, চোখ হালকা, চোখের কালার হালকা হয়ে যাবে, ব্লুইশ টাইপের। T3 T4 ঠিকঠাক ফলন না হওয়ার ফলে, তৈরি না হওয়ার ফলে মেটাবলিক ডিসঅর্ডার হবে। বাচ্চা অবস্থায় তার নার্ভাস সিস্টেম ঠিকঠাক তৈরি হবে না, অর্থাৎ মেন্টাল রিটার্ডেশন হবে। এইসব একাধিক লক্ষণ প্রকাশ পাবে। এই ঘটনাটাকে বলছি প্লিওট্রপিজম। তাহলে এটাও একটা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ব্যতিক্রম। ঠিক এর উল্টোটা হচ্ছে পলিজেনি। পলিজেনি পলিজেনি মানে যখন ওয়ান ক্যারেক্টার ইজ এক্সপ্রেসড বাই ইনভলভমেন্ট অফ মোর দেন ওয়ান জিন, সেটাকে বলা হবে পলিজেনি। আমাদের স্কিন কালারেশন, হাইট, হিউম্যান হাইট, এই সবই হচ্ছে পলিজেনিক ট্রেট, অর্থাৎ মোর দেন ওয়ান জিন সেখানে কাজে লাগে। মেন্ডেল বারবার বলেছিলেন ওয়ান জিন ওয়ান ক্যারেক্টার, কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা ক্যারেক্টার, ওয়ান ক্যারেক্টার expressed by gene more than one gene। যেমন আমাদের স্কিন কালার, মেলানিন তৈরি, মেলানিন ডিসপোজিশন, মেলানিন ডিস্ট্রিবিউশন, এই সবগুলো মিলিতভাবে করার জন্য তিনখানা ডমিনেন্ট জিন চিহ্নিত হয়েছে, যাদেরকে নাম দেওয়া হয়েছে ABC। এই জিনগুলোর অর্থাৎ প্যারেন্ট থেকে 3 কপি, এক প্যারেন্ট থেকে আরেক প্যারেন্ট থেকে, অর্থাৎ মেল প্যারেন্ট 3 কপি, ফিমেল প্যারেন্ট 3 কপি, মোট 6 কপি এই ডমিনেন্ট জিন দেওয়ার ক্ষমতা রাখে। এই 6খানা ডমিনেন্ট জিন এক্সপ্রেস করে গেলে তার মেলানিন সব থেকে বেশি পরিমাণে তৈরি হয়, স্কিন খুব ডিপ কালার হয়। যদি এক কপি কম পায়, অর্থাৎ আইদার অফ দ্য প্যারেন্ট 2 ডমিনেন্ট অ্যান্ড 1 রিসেসিভ অ্যালিল যদি গ্যামেটের মাধ্যমে দেয়,
তাহলে 5খানা, 3টে এক প্যারেন্টের আর এক প্যারেন্টের 2খানা, এই 5খানা ডমিন্যান্ট অ্যালিল জায়গোটের মধ্যে এলো, তখন সেক্ষেত্রে তার স্কিন কালারটা ডার্কেস্টের থেকে একটুকু কম হবে, মেলানিন তৈরি হবে কিন্তু তুলনামূলকভাবে অনেক কম তৈরি হবে, যেটা স্বাভাবিকের থেকে একটুকু বেশি, কিন্তু হাইয়েস্ট পিগমেন্টেশন আসবে না। তেমনি 4টে ডমিন্যান্ট অ্যালিল বোথ অফ দ্য প্যারেন্ট, দুটো দুটো করে, অর্থাৎ একটা প্যারেন্ট 3টে, একটা প্যারেন্ট একটা, 4টে, এরকম যদি 4খানা ডমিন্যান্ট অ্যালিল ইনহেরিট করে তাহলে তার স্কিন পিগমেন্টেশন অর্থাৎ ডার্কনেসটা আরেকটুকু কমে যাবে। এইভাবে 7 রকম ফিনোটাইপ আসতে পারে। মোস্ট ডার্ক 6 ডমিন্যান্ট জিন, লেস ডার্ক 5 ডমিন্যান্ট জিন, 4 লেস ডার্ক, 3 ডমিন্যান্ট জিন, লাইট হয়ে গেল কিন্তু ডার্কের থাকবে 2, 1, এবং কোনো ডমিন্যান্ট জিন না থাকলে 6টাই যদি রিসেসিভ অ্যালিল হয়, মা বাবা দুজনের কাছ থেকে পায়, সেক্ষেত্রে স্কিন কালারটা হবে অ্যালবিনো, অর্থাৎ কোনো মেলানিন তৈরি হচ্ছে না। তাহলে এটাও আমরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের একটা ব্যতিক্রম হিসেবে দেখাতে পারি। তারপরে যে ফিনোকপি, ফিনোকপি জিনিসটা কি? যখন জিনোটাইপ ছাড়াই জিনোটাইপের অনুরূপ কোনো ফিনোটাইপ প্রকাশ পায় কোনো জীবের ক্ষেত্রে, তখন সেটাকে বলা হবে ফিনোকপি। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে বারবার করে বলা হয়েছে যে একটা নির্দিষ্ট জিনোটাইপ থাকে, সেই অনুযায়ী তার একটা ফিনোটাইপ থাকবে। জিনোটাইপিক রেশিও কনসিডার করা হয়, ফিনোটাইপিক রেশিও কনসিডার করা হয়, অর্থাৎ জিনোটাইপ এবং ফিনোটাইপ রিলেটেড। কিন্তু পরিবেশে এমন অনেক ক্যারেক্টার বা জীবের এমন অনেক কিছু ক্যারেক্টার দেখা যায় যেগুলো পরিবেশের প্রভাবে চেঞ্জ হয়ে যায় বা এক্সপ্রেস হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ড্রোসোফিলার ক্ষেত্রে আইলেস বলে একটা জিন আছে, আইলেস। এই আইলেস জিনটার জিনোটাইপ থাকলে মনে চোখ ছোট হয়ে যায়, ই এরকম যদি জিনোটাইপ থাকে তাহলে স্মল আর। যদি এই ড্রোসোফিলা ডেভেলপমেন্টের স্টেজে তার লার্ভাকে সোডিয়াম মেটাবোলেট এতে ডোবানো হয় 1 ঘন্টা, বেশি না, 1 ঘন্টা যদি লার্ভাগুলোকে ডুবিয়ে রেখে দেওয়া হয় তাহলে দেখা যাবে তার আইগুলো, চোখগুলো ছোট হয়ে গেছে, স্মল আই হয়ে গেছে এরকম। সেখানে জিনোটাইপের কোনো ব্যাপার নাই, এই জিনোটাইপ আছে কি নেই ঠিক নেই, জিনোটাইপ হয়তো ডমিন্যান্ট অ্যালিলটাই আছে, কিন্তু এই কেমিক্যালটার প্রভাবে তার আইয়ের ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না। অর্থাৎ এই ক্যারেক্টারটা অনেকটা এই জিনোটাইপের ফিনোটাইপের অনুরূপ, এই ফিনোটাইপকে কপি করে বলে এটাকে বলা হয় ফিনোকপি। এরপর জিন রিডান্ডেন্সি, এই জিনিসটা কি? যখন কোনো একটা জিন অকেজ হয়ে যায়, অচল হয়ে যায়, তখন অন্য কোনো জিন তার কাজটা বা তার এক্সপ্রেশনটা ঘটিয়ে দেয়, এই বিষয়টাকে বলা হয় জিন রিডান্ডেন্সি। জিন রিডান্ডেন্সি ব্যাপার ঘটার ফলে অনেক সময় একটা জিনের যে হার্মফুল ইফেক্ট থাকে বা লিথাল ইফেক্ট থাকে, সেই লিথাল ইফেক্টটা এড়ানো সম্ভব হয়। এই ব্যাপারটা প্রথম জর্জ সাল বলে একজন বিজ্ঞানী প্রথম এই ব্যাপারটা ব্যাখ্যা করেন, সেই জন্য এটাকে সাল ইফেক্ট বলা হয়। তাহলে জিন রিডান্ডেন্সি একটা মেন্ডেলিয়ান ব্যতিক্রমী বিষয়, এটা এক্সটেনশনের মধ্যেই পড়ছে। তারপর হচ্ছে জেনেটিক ইমপ্রিন্টিং।
ইমপ্রিন্টিং, অর্থাৎ বোথ অফ দ্য প্যারেন্ট, মেল এবং ফিমেল প্যারেন্ট একটা করে জিন কপি তার অপত্যে ইনহেরিট করে। সেক্ষেত্রে তার অর্থাৎ অপত্যে কোন জিনটা এক্সপ্রেস করছে সেটা নির্দিষ্ট থাকে না, এটা র্যান্ডম হয়। এক্সপ্রেশন ইজ অলওয়েজ র্যান্ডম, সেটাই মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, নর্মাল ইনহেরিটেন্স প্যাটার্ন। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে এটা র্যান্ডম নয়, অর্থাৎ আইদার মেল জিন, মেল কপি যেটা, সেই মেল জিন কপিটা ওই অপত্যে এক্সপ্রেস করছে, অথবা ফিমেল কপিটা এক্সপ্রেস করছে। অর্থাৎ দুটোই মোটামুটি একটা নির্দিষ্ট সিলেকশনের মাধ্যমে, এখনো বিজ্ঞানীরা জানেন না যে কেন এটা হয়, মেল অথবা ফিমেলের একটা জিন কপি এক্সপ্রেস করে। ভালো উদাহরণ হচ্ছে মানুষের, একটা ভালো উদাহরণ মানুষের IGF-2, এই জিনটা। IGF-2 মানে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। এই IGF-2 এটা যে জিনটা মেল প্যারেন্টের কাছ থেকেও, অর্থাৎ বাবার কাছ থেকেও অপত্যে যায়, মায়ের কাছ থেকেও অপত্যে যায়। কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন বাবার কপিটা এক্সপ্রেস করে, মায়ের কপিটা এক্সপ্রেস করে না। সুতরাং এটাকেও আমরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ব্যতিক্রম হিসেবে দেখাতে পারি, যেখানে নির্দিষ্ট কোনো রুল থাকে না, এক্সপ্রেশনে র্যান্ডম হয়। এখানে কিন্তু র্যান্ডম নয়, অপোজিট অফ র্যান্ডম ইজ ইমপ্রিন্টিং। এরপর হচ্ছে এপিস্টাসিস। এপিস্টাসিসটা এই মেন্ডেলের ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এই সূত্রের ব্যতিক্রমী বিষয়। ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে কি বলা হচ্ছে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ক্ষেত্রে যে একজোড়া অ্যালিল, যেটা এ এ, আরো একজোড়া অ্যালিল বি বি, এখানে এ একই লোকাসের তার রিসেসিভ অ্যালিলকে সাপ্রেস করবে, এ একে সাপ্রেস করতে পারবে না, এই ডমিন্যান্টটা এই রিসেসিভকে সাপ্রেস করতে পারবে না। দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইট। তাহলে এটা এর ইন্ডিপেন্ডেন্ট, এর ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যদি আমরা কোথাও দেখাতে পারি যে এই অ্যালিলটা এই অ্যালিলকে সাপ্রেস করছে, তখন সেটাকে আমরা মেন্ডেলিয়ান ব্যতিক্রম হিসাবে দেখব। এরকম একটা ভালো উদাহরণ হচ্ছে মোটর গাছে পি প্ল্যান্টের একটা কার্নেল কালার, বীজের কালার, সেটা হচ্ছে পিঙ্ক কালার, গোলাপি কালার। এক ধরনের পি প্ল্যান্ট আছে যার কার্নেলটা হয় পিঙ্ক। এটা একটা পিগমেন্টের জন্য হয়। সেই পিগমেন্টটা এক্সপ্রেস করার জন্য দুটো এনজাইম লাগে, এনজাইম সি এবং এনজাইম পি। এনজাইম সি, এনজাইম পি, এটা সি জিন দ্বারা, এটা পি জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, ডমিনেন্ট জিন থেকে এক্সপ্রেস করে। দেখা যায় যে এই স্মল সি অর্থাৎ রিসেসিভ জিনগুলো তার ডমিনেন্ট জিনগুলোকে সবসময় সাপ্রেস করে, এক্সপ্রেস করতে দেয় না। তখন এই ঘটনাটাকে বলা হবে এপিস্টাসিস। রিসেসিভ জিনও চাপ দিতে পারে, ডমিনেন্ট জিনের এক্সপ্রেশন বাধা দিতে পারে, ডমিনেন্ট জিন ও রিসেসিভ জিনের এক্সপ্রেশন বাধা দিতে পারে, কিন্তু এরা ডিফারেন্ট লোকাসের ক্ষেত্রে। সেম লোকাসে তো এটা স্বাভাবিক ঘটনা, ডমিনেন্টালি রিসেসিভ অ্যালিলকে এক্সপ্রেশনে বাধা দেবে। কিন্তু একটা লোকাসের অ্যালিল অন্য লোকাসের অ্যালিলকে এক্সপ্রেশনে বাধা দিলে সেটাকে আমরা সাধারণ ঘটনা বলতে পারবো না, সেটাকে মেন্ডেলিয়ান ব্যতিক্রম হিসেবে দেখাতে হবে। এক্ষেত্রে কি হয় না, পিঙ্ক এই কালারটা আসলে দুটো এনজাইম থেকে তৈরি হচ্ছে। কালারলেস ইন্টারমিডিয়েট, কালারলেস প্রিকারসার, সেখান থেকে কালারলেস ইন্টারমিডিয়েট, সেখান থেকে কালারটা হচ্ছে।
পিগমেন্টটা পিঙ্ক, এর জন্য সি লাগছে, এর জন্য পি লাগছে। এটাকে কমপ্লিমেন্টারি ইফেক্ট বলা হয়। তাহলে এখানে এপিস্টাসিসের ব্যাপারটা কিভাবে হচ্ছে না, এই এটা মানে এটা হোয়াইট কালার, হোয়াইট অবস্থায় তার জিনোটাইপ থাকছে সিসিপিপি, এটা সকলের ব্যাপার সিসিপিপি, আর একটা হোয়াইট আর হচ্ছে সিসিপিপি, অর্থাৎ এইরকম। এদের যদি সংকরণ হয় তাহলে হেটেরোজাইগাস তৈরি হয়, ক্যাপিটাল সি স্মল সি, ক্যাপিটাল পি স্মল পি, সেক্ষেত্রে সেটা হচ্ছে পিঙ্ক। অর্থাৎ এই ক্ষেত্রে এই রিসেসিভ অ্যালিলটা পি জিনটার এক্সপ্রেশনে বাধা দিচ্ছে, অর্থাৎ এটা এপিস্টাসিস। আবার এদিকে এই পি জিন এই সি জিনের এক্সপ্রেশনে বাধা দিচ্ছে, এটাও রিসেসিভ এপিস্টাসিস। যে বাধা দেয় তাকে বলা হয় এপিস্টাটিক জিন, যে বাধা প্রাপ্ত হয় তাকে বলা হয় হাইপোস্টাটিক জিন। তাহলে এখানে এই বাধা দেওয়ার ফলে এ এক্সপ্রেস করতে পারছে না, এ বাধা দেওয়ার ফলে এ এক্সপ্রেস করতে পারছে না, কিন্তু হেটেরোজাইগাস কন্ডিশনে দুটো ডমিন্যান্ট অ্যালিল থাকার ফলে দুজনেই এক্সপ্রেস করে যাচ্ছে। তাদের কমপ্লিমেন্টারি ইফেক্টে এই পিঙ্ক পিগমেন্টটা তৈরি হচ্ছে। এটা একটা নন মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স, অর্থাৎ মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের ব্যতিক্রম। এরপর অ্যান্টিসিপেশন। অ্যান্টিসিপেশন বিষয়টা কি? অগ্রাধিকার, কোন জিনটা কখন দরকার সেটা আগাপিছু, অর্থাৎ প্রায়োরিটি মেনটেন করা। মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে এটা কিন্তু বলা নেই যে এই জিনটা আগে এক্সপ্রেস করবে, এই জিনটা পরে এক্সপ্রেস করবে। তাহলে অ্যান্টিসিপেশন মিনস সুপিরিয়রিটি, প্রায়োরিটি, হাইপার অ্যাক্টিভিটি অফ জিন, অর্থাৎ যে বয়সে যে জিনটা দরকার সেই জিনটা এক্সপ্রেস করে। উদাহরণের মতো আমাদের মানুষের ক্ষেত্রে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, এইসব সেক্স রিলেটেড হরমোনগুলো একটা নির্দিষ্ট এজে আসার পর ক্ষরণ হতে শুরু করে, অর্থাৎ এগুলো প্রায়োরিটি প্রথম থেকে থাকে না। যখন গ্রোয়িং স্টেজ, বাড়ন্ত বয়স, সেই সময় এই হরমোনগুলো দরকার পড়ে না, তখন অন্য জিনের এক্সপ্রেশন হয়। এই যে প্রায়োরিটি, অর্থাৎ কোন জিনটা কখন এক্সপ্রেস করবে, এর যে একটা নিয়ম আছে, ছন্দ আছে, রিদিম আছে, এই রিদিমটা কিন্তু মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সে বলা নেই। এখানে প্রতিটি জিনের সমান এক্সপ্রেশনের সুযোগ আছে, প্রতিটি জিন সমান সময়ে এক্সপ্রেশন করতে পারে। এটা হচ্ছে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সের মূল প্রতিপাদ্য। সব জিনেরই এক্সপ্রেশন হয়, কিছু জিন আছে যেগুলো এক্সপ্রেশন হয়তো হয় না, কিন্তু ম্যাক্সিমাম জিনের এক্সপ্রেশন এইভাবেই হয়, র্যান্ডম, এবং দেয়ার ইজ নো টাইম লিমিট বা পিরিয়ড লিমিট। ঠিক আছে, এরপর আর মোটামুটি এই বিষয়গুলো ছাড়াও আরও কিছু থাকে। ম্যাটার্নাল জিন ইফেক্ট, এপিজেনেটিক ইফেক্ট, ম্যাটার্নাল জিন ইফেক্ট। এক্ষেত্রে মায়ের তৈরি কিছু জিন প্রোডাক্ট সেটা এগের মাধ্যমে জাইগোটে প্রবেশ করে, জাইগোট কোনো জিন এক্সপ্রেশন না করেই এই প্রোটিনগুলো দিয়ে কিছু ক্যারেক্টার প্রকাশ করে বা কোনো একটা কাজ করিয়ে নেয়, এটাকে বলা হয় ম্যাটার্নাল জিন ইফেক্ট। এর ফলে অপত্যের বেশ কিছু ক্যারেক্টার নিয়ন্ত্রিত হয়, এক্সপ্রেশন হয়, অর্থাৎ এই ক্যারেক্টারগুলোর জন্য দায়ী হচ্ছে মা। এপিজেনেটিক ইফেক্ট হচ্ছে পরিবেশে হঠাৎ কোনো পরিবর্তন হয়ে যাওয়ার কারণে যদি কোনো জীবের নিউক্লিয়াসে বা তার ক্রোমোজোমে জিন লেভেলে চেঞ্জ হয়ে যায় এবং সেই চেঞ্জটা সাময়িক হয়, টেম্পোরারি, কয়েক জেনারেশন থাকলো তারপরে আবার স্বাভাবিক হয়ে গেল, তখন সেই বিষয়টাকে বলা হয় এপিজেনেটিক ইফেক্ট। এইসব নানা বিষয় এই মেন্ডেলিয়ান এক্সটেনশনের মধ্যে অন্তর্ভুক্ত। আশা করি আমি ব্যাপারগুলো পরিষ্কার করতে পারলাম। এছাড়াও আরও বিস্তারিত জানার জন্য
বিভিন্ন বই পড়া, ক্লার্ক অ্যান্ড কামিংস এর বইটা মোটামুটি ভালো। তাছাড়াও সিমন্সের বই মোটামুটি ভালো আছে। রাসেলের জেনেটিক্সে এই বিষয়গুলো ভালো বর্ণনা আছে। ট্যামারিনের জেনেটিক্সে ভালো বর্ণনা আছে। এছাড়াও আরও দু একটা ভালো বই, সেগুলো ফলো করলে মোটামুটি ধারণাটা আরও পরিষ্কার হবে। ধন্যবাদ।